বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। বিক্ষোভে যোগ দিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন ক্যাম্পাসে বহিরাগতদের আগমন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মাদকসেবীদের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট তৈরি করেছে। নিরাপদ ক্যাম্পাস তৈরিতে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানায় তারা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যোগ দেন এই বিক্ষোভ সমাবেশে। এ সময় যে কোনো মূল্যে ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হবার আহ্বান জানান শিক্ষকরা। 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম, তো ওইখান থেকে সাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের আসলে কি দাবিগুলো, তাদের আসলে কি চাহিদাগুলো, নিরাপত্তাগুলো কখনই আমার মনে হয় প্রশাসন ভাবে দেখার চেষ্টা করে। টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় নাটোর ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুরে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে। পরে সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন শাম্যকে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা হত্যা করেছে। অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। এদিকে শাম্যের নিজ জেলা সিরাজগঞ্জেও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। নিহত শাম্যের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামে। বাদ ইশা নিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। আবাসন ভাতা, প্রস্তাবিত বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে এলে পুলিশের টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গুলিস্তান সচিবালয়, মৎস্য ভবন হয়ে যমুনার সামনে যাওয়ার আগেই পুলিশি বাধায় পড়ে মিছিলটি। বাধা পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা, আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দাবি আদায়ে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ারশেল মারছে। আমার এই যে ছোট বোনটাকে টিয়ারশেল মেরে দেখেন আহত করে রাখছে। পুলিশ অতর্কিতভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে এবং ছেলে শিক্ষার্থীদের উপরে হামলা করে। যখন থেকে ইউনিভার্সিটি হয়েছে তখন থেকে স্টুডেন্টরা যে বঞ্চনার শিকার হচ্ছে, এখন এটা তার চলতে পারে না। কাকরাইল মোড়ে পুলিশের বাধা পেয়ে সেখানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বিঘ্ন ঘটছে কিনা, এই অবস্থান কতক্ষণ চলবে, আপনার সবশেষ তথ্য আমাদের জানাবেন। আপনি যে বিষয়টি বলছিলেন যে 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা
মার্চ টু যমুনার যে কর্মসূচি ছিল তাদের, সেটি কিন্তু এই কাকরাইল মোড়ে এসে বাধাপ্রাপ্ত হয় এবং এখানেই তারা বসে পড়েছে। এবং যেটি বলছিলেন যে যান চলাচলের বিষয়টি, নিঃসন্দেহে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এই মুহূর্তে এখানে তারা অবস্থান করে আছেন দুপুর থেকে আমরা দেখছি, এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা। এবং বিকেলেও কিন্তু আমরা দেখেছি কিছু শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন, নিজস্ব পরিবহন রয়েছে সেই বাসে করে তারা এখানে এসেছেন, এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এবং অন্যান্য যে শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসেছেন। তারা এসে এই সমস্যা সমাধানের যে প্রক্রিয়া সেটি আলোচনা করার জন্য কিন্তু যমুনায় প্রবেশ করেছেন। এখন তারা আলোচনা শেষে এসে হয়তোবা গণমাধ্যমে ব্রিফ করবেন এবং এই সমস্যা সমাধানের কি পথ রয়েছে সেটি সম্ভবত তারা বলবেন। সেই অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা, এবং সেই সঙ্গে এখানে ব্যারিকেড দিয়ে এখানে আটকে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। কাকরাইল মসজিদের সামনে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন, এবং এখানেই মাঝখানে দুপুরে এক পশলা বৃষ্টিও হয়েছে। সেই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যাই বলে না কেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। সেই অবস্থান কিন্তু তারা এখনো ছাড়েননি। এবং এখানে আমরা দেখেছি যখন তারা আসে তাদের ক্যাম্পাস থেকে সকাল 11:30 তাদের যে কর্মসূচি সেটি শুরু হয়, এবং আসার পথে বিভিন্ন জায়গায় কিন্তু তেমন বাধা না দেওয়া হলেও এই কাকরাইল মসজিদের সামনে এসে পুলিশ তাদেরকে বাধা দেয়, এবং সে সময় বাকবিতণ্ডা হয়, কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে, এবং সেই সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং টিয়ার সেলও কিন্তু নিক্ষেপ করা হয়েছে। সেই সময় বেশ কয়েকজন 10 থেকে 12 জন আহত হয়েছে শিক্ষার্থী, আমরা সেটি দেখেছি। এবং তারপর থেকেই পুলিশ এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে, সবাই কিন্তু এখানে অবস্থান করছে। এবং ব্যারিকেড দেয়া রয়েছে, ব্যারিকেডের অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। তো এই যখন অবস্থা, তখন সেই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন ডক্টর রেজাউল করিম, তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন যমুনার। সেখানে হয়তো আলোচনা হচ্ছে, সেই আলোচনা শেষে এই সমস্যা সমাধানের তাদের 3 দফা দাবি এবং তাদেরকে যে পুলিশ আজকে হামলা করেছে সেটিরও কিন্তু বিচার দাবি করেছেন তারা। সব মিলিয়ে সবকিছুর যে সমাধান সেই সমাধানের বার্তা হয়তো নিয়ে আসবেন যমুনা থেকে বেরিয়ে, সেই অপেক্ষায় কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সেই অপেক্ষায় এখানে শিক্ষার্থীরাও রয়েছেন। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সবশেষ খবর। কাকরাইল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্চ টু যমুনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির সমমানে উন্নীত করা সহ আরও বেশ কিছু দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন কয়েকশো শিক্ষার্থী। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভ্র, বিক্ষোভ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা? শুভ, ডিগ্রিতে উন্নতি করার যে তাদের ডিপ্লোমা ডিগ্রি থেকে ডিগ্রিতে স্নাতক সমমানের যে ডিগ্রি সেটিতে উন্নতি করার যেই তাদের আন্দোলন সেটি কিন্তু এখনও চলছে। এখানে যারা আছে প্রত্যেকেই বলছেন তারা ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যে এখানে তাদের যেই দাবিটি আছে, 1 দফা দাবি, সেটি যতক্ষণ পর্যন্ত না তারা পায়। তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এই পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুরো শাহবাগ ব্লক করা আছে, পুরো রাস্তাগুলো আটকে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। কেউ যদি মোটরসাইকেল নিয়েও যেতে চায় সেক্ষেত্রেও কিন্তু পাচ্ছে না। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানেন শুভ যে এই সময়টা কিন্তু হচ্ছে অফিস টাইম, ছুটি হয় এবং অফিসের সময় শেষে সবাই বাড়ি ফেরার তাড়া থাকে। সেই ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি, অনেকেই কিন্তু হেঁটে পার হচ্ছেন এবং তারা বলছেন যে এই যে শাহবাগ মোড় খুবই ব্যস্ত একটি মোড়, সেই মোড়ের মধ্যে এই ধরনের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়, বরঞ্চ এই আন্দোলনের ফলে কিন্তু নানা রকম ভোগান্তির কথা তারা জানিয়েছেন। বিশেষ করে যারা অসুস্থ তারা কিন্তু অ্যাম্বুলেন্সগুলো যেতে দিলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যেই জ্যাম সৃষ্টি হয় সেই জ্যামের শেষ প্রান্তে আটকে থাকে অনেক অ্যাম্বুলেন্স, যার কারণে তারা কিন্তু এই যে তাদের কাঙ্ক্ষিত সেবা কিংবা তাদের হাসপাতালে ঠিক সময় গিয়ে পৌঁছাতে পারছে না, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি।
তার পাশাপাশি যারা বাসায় ফিরছিলেন কিংবা অফিসের প্রয়োজনে নানা প্রয়োজনে বেরিয়েছিলেন তারাও কিন্তু সময় মতো অফিসে ফিরে যেতে পারেননি, এমন কথাও আমরা শুনতে পেয়েছি। এবং কাভার ভ্যান থেকে বাস সব কিছুই কিন্তু এই মুহূর্তে শাহবাগের পুরো জায়গা জুড়ে আটকে আছে। তার পাশাপাশি বলাই চলে যে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলশ্রুতিতে কিন্তু হচ্ছে পুলিশ অবস্থান নিয়েছে। তবে পুলিশের যে অবস্থান সেই আমরা দুপুর থেকে লক্ষ্য করেছি, প্রায় 3টা থেকে তাদের এই আন্দোলন আমরা এখানে এসে লক্ষ্য করেছি। তারা বলছেন যে তাদের এই এক দফা আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি পূরণ হয়নি। আমি জানিয়ে রাখতে চাই এই আন্দোলনটি মূলত হচ্ছে তাদের ডিগ্রি মানে স্নাতক সম্মান যেই ডিগ্রি, সেই ডিগ্রি সম্মানে তাদের এই ডিপ্লোমাকে উন্নতি করার জন্যই তাদের এই আন্দোলনটি। আর সর্বশেষ খবর এই যে এখনো এখানে পুরো শাহবাগ আটকে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী, এই সভ্যতা টিকবে না। তাই ব্যবসা নয়, মানুষকে কেন্দ্র করে অর্থনীতি ঢেলে সাজাতে হবে। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন ভাষণে তিনি আরও বলেন, গতানুগতিক পথে চলার কারণে শিক্ষার্থীরা নতুন বিশ্ব গড়ার চিন্তা করে না। মনের মতো বিশ্ব সাজাতে চাইলে লক্ষ্য থাকতে হবে, আর তা না থাকলে গবেষণা ও শিক্ষা লক্ষ্যহীন হয়ে যাবে। তাই গন্তব্যবিহীন শিক্ষা পরিহার করার আহ্বান জানান ডক্টর ইউনূস। তার নোবেল পুরস্কারের গোড়াপত্তন হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে। কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরবান্বিত। এর আগে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। এদিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবার আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর শুধু দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এই বন্দরের উন্নয়নে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিদেশিদের সহায়তার বিকল্প নেই। তাই আগামী দিনের টেকসই অর্থনীতির জন্য বিশ্বের সেরা অপারেটরের কাছে এই বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 9 মাস পর সকালে নিজ শহর চট্টগ্রামে যান তিনি। ঘুরে দেখেন বন্দরের কার্যক্রম। এছাড়া বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভারও অংশ নেন তিনি। এদিকে বন্দর পরিদর্শনের পর সার্কিট হাউসে পৌঁছে কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে, তাই আলোচনা না করে এই সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে কাজ করতে হবে। একই সভায় চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও কালুরঘাটে 3টি নতুন হাসপাতাল নির্মাণে সরকারের পরিকল্পনা আছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। এগুলো কতটা কমাতে পারবে? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝায় না কিছুটা কাজ হয়েছে। যা যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব? খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে। আগামী জুন মাসে ঋণের 2 কিস্তি ছাড়ের বিষয়ে সম্মতি দিয়েছে IMF। সেজন্য ডলারের দাম খোলা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন গভর্নর। বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গভর্নর জানান, দাম বাজার ভিত্তিক করা হলে ডলারের পাইকারি বিক্রেতা 2-1টি বিদেশি কোম্পানি অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, বাজার স্বাভাবিক রাখতে $50 কোটি হাতে রেখেছে বাংলাদেশ ব্যাংক। IMF-এর এই ঋণ পাওয়া গেলে জুনের মধ্যে অন্যান্য দাতা সংস্থা সহ $3.5 বিলিয়ন পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে গভর্নর। একসময় IMF-এর ঋণের প্রয়োজনীয়তা কমলেও বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আস্থা বৃদ্ধিতে IMF-এর শর্ত মানা হচ্ছে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2টি ভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে NBR ঐক্য পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে। বৃহস্পতিবার এবং শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারবো আমাদের দেশবাসীকে, স্টেক হোল্ডারদেরকে। কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে এবং এই সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে, এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, হাজারো আয়নাঘর সৃষ্টি করা ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারে রয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ সবার আগে চেয়েছে বিএনপি। জামাতের সমালোচনা করে জয়নাল আবদিন বলেন, কিছু দল নির্বাচন চায় না, অথচ তারা এলাকায় এলাকায় প্রার্থী ঘোষণা করেছে। তার দাবি, বিএনপি মানুষের কথা বোঝে বলে নির্বাচন চায়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন জয়নাল আবদিন। হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে। 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় 3 বছরের সাজায় জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার জামিনের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে 4,81,53,000
651 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2 আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেন। গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ী ঘোষণা ও গেজেট প্রকাশের পরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় মানববন্ধন করেছে সমর্থকরা। সকাল 8টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়ক এবং নগর ভবনের সামনে মানববন্ধনে জড়ো হন ইশরাক হোসেনের কয়েক হাজার কর্মী সমর্থক, বিএনপির কর্মী ও দক্ষিণ সিটির নাগরিকরা। এ সময় ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দেওয়ার পর গেজেটও প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনও তার শপথ গ্রহণ আটকে আছে। মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করাতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। মহামান্য আদালতকে এক হিসাবে এটা অবমাননা করা হচ্ছে যে ওনারা রায় দেওয়ার পরও এটা কার্যকর হচ্ছে না, তো রাজপথ ছাড়া তার কোনো সমাধান নাই। এটা আইন মন্ত্রণালয় আইন বহির্ভূত করে ওনারা কি হচ্ছে, এটা বাধাগ্রস্ত করছে, ওনাদেরকে ওনার শপথে বাধাগ্রস্ত করছে। আমরা চাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের রায় অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হোক। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ। 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। রায়ে নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে আশা করছেন জামায়াতে ইসলামের পক্ষের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন শিশির মনির। জামায়াত ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। এরপর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল বছরের সেপ্টেম্বরে মামলা পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। 4 দিন সেই আপিল শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য হলো। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এবং আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান সহ 8 জন সাবেক আওয়ামী লীগ নেতা ও আমলাকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারক মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও কাজী মনিরুল ইসলাম মনুকে বৈষম্য বিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। এদিকে বংশাল থানার হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে 2 দিনের রিমান্ড দেন আদালত। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। গতকাল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স অ্যাকাউন্ট ব্লক করতে এই চিঠি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব
গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ওই একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। ঢাকার আশুলিয়া থেকে পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় সকালে আশুলিয়ার পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকেই ওই 2 শিশু নিখোঁজ ছিল। নিহতরা হলেন 10 বছর বয়সী লিমন হোসেন ও 8 বছরের মানিক হোসেন। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খাগড়াছড়িতে মোবাইল ফোনের টাওয়ারে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া টেকনিশিয়ান ইসমাইলের 22 দিনেও খোঁজ মেলেনি। তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। দুপুরে নরসিংদী সদরের উপজেলা মোড় এলাকায় একটি হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজ ইসমাইলের পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজনেরা অংশ নেন। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, গত 19 এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখিল এলাকায় মুঠোফোন অপারেটর রবির একটি টাওয়ারে কাজ করতে গিয়ে অপহরণ হয় নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা ইসমাইল। ঘটনার 22 দিন অতিক্রান্ত হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। এতে চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। খাগড়াছড়ি জেলার অপহরণকারীদের একটাই কথা যে হাইজেন প্রতিষ্ঠানের হচ্ছে এমডি তুহিন চাকমা সম্পূর্ণ কিছু জানে, উনি অবগত। ইসমাইল কোথায় আছে উনি অবগত, সালাম সাহেব অবগত, ওবায়দুল হক উনি অবগত, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। কুমিল্লা সীমান্ত দিয়ে পাচারের সময় প্রায় 4.5 কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি জানায় দুপুরে সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় সুলতানপুর 60 বিজিপি। এ সময় 4,47,36,000 টাকার মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের অবৈধ ডিসপ্লে জব্দ করা হয়। সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানায় জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা করার কার্যক্রম চলছে। এছাড়াও সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। গেল অর্থবছরে প্রায় 3,000 কোটি টাকা আয় করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা আগের অর্থবছরের চেয়ে 11% বেশি। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, বছরে 80 লাখ যাত্রী সেবার সক্ষমতা থাকলেও গেল বছর এই বিমানবন্দর যাত্রী পরিবহন করেছে রেকর্ড 1,20,00,000। আর এক্ষেত্রে 85% লাগেজ যাত্রীদের কাছে পৌঁছানো হয়েছে সর্বোচ্চ 60 মিনিটের মধ্যে। তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন শুরু করার চ্যালেঞ্জ নিতে চান নতুন নির্বাহী পরিচালক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 এবং 2-তে বাই ইনফ্রাস্ট্রাকচার 8 মিলিয়ন প্যাসেঞ্জারের সামর্থ্য রয়েছে। গত বছর আমরা আলহামদুলিল্লাহ 12.5 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি প্যাসেঞ্জার হ্যান্ডেল করেছি, প্রায় 150 গুণ বেশি। গত বছর শাহজালাল বিমানবন্দরে আমাদের বাংলাদেশের স্টেজে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়েছে 3,000+ কোটি টাকা। থার্ড টার্মিনাল যখন উন্মোচন হবে বা যখন উদ্বোধন হবে, এর মারফত আমাদের দেশের যথেষ্ট উন্নয়নও হবে, অনেক এভিয়েশন সেক্টরটাও আরও অনেক প্রসারিত হবে, অনেক রেভিনিউ হবে। আমাদের দেশের এই এভিয়েশন এবং ট্যুরিজম বিজনেসটাকে আমরা যত বেশি ফ্লোরিশ করতে পারবো, সেটাকে অ্যাকচুয়ালি প্রমোট করাটা একটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 20 লাখ মানুষ অতিরিক্ত লবণ গ্রহণের কারণে মৃত্যুবরণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা। তারা বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 5 গ্রাম বা 1 চা চামচের কম লবণ গ্রহণ করতে হবে। যদিও বাংলাদেশের মানুষ গড়ে প্রতিদিন 9 গ্রাম লবণ গ্রহণ করে, যা গ্রহণযোগ্য মাত্রার প্রায় দ্বিগুণ।
বক্তারা বলেন, বাইরে খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় প্যাকেটকৃত ও রেস্তোরাঁর খাবার অধিক জনপ্রিয় হয়ে উঠেছে, যাতে লবণের পরিমাণ অনেক বেশি। চিপসে সর্বোচ্চ বেশি লবণ থাকে, যতটুকু আমি দেখেছি যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছে 7 গ্রাম পার 100 গ্রাম ইয়ার ভিতরে চিপসে থাকে, যেখানে আপনার নিরাপদ হলো 0.76 গ্রাম পার 100 গ্রাম, অর্থাৎ 10 গুণ বেশি লবণ থাকে এই চিপসে। প্রথম প্রোডাক্টটা আনে সেটার মধ্যে ঠিক মতোই থাকে, কিন্তু পরবর্তী মার্কেটে যখন আসে তখন এটা মার্কেট ধরার জন্য তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বেশি দিয়ে রাখে। সেটা আসলে স্ট্রং মনিটরিংয়ের দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের মাঠে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনের পর বিনামূল্যে শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। বিনামূল্যে টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আয়োজনে অংশ নেন দেশের খ্যাতিমান চিকিৎসকরা। ক্যাম্পাসে শিক্ষার সহায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নানামুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এটি উদ্বোধন করতে পেরে আমরা খুবই খুশি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা সচেতন হবে এবং তার আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সচেতন করবে এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনটি গ্রহণ করে তারা নিজেদেরকে নিরাপদ রাখবে বলে আমরা মনে করি। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে আমরা আশা রাখছি সকলেই ভ্যাকসিনটির স্ক্রিনিং করবেন এবং ভ্যাকসিনটি নেবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাজা যুদ্ধ বন্ধে গালফ কাউন্সিল কর্পোরেশনের নেতাদের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সৌদি আরব সফরে এসে গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে অংশ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিন নিয়ে স্থায়ী সমাধানে আসতে হবে, গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে হবে। এর আগে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন তিনি। জিসিসি সম্মেলনের আগে দেখা করেন সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল শারার সঙ্গে। সৌদি আরবের সফর শেষে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে সবশেষ যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি অতর্কিত প্রশ্ন ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে কিভাবে ঘুমান যুবরাজ? নিজ দেশে মানবাধিকার লঙ্ঘন, মুসলিম বিশ্বের নেতৃস্থানে থেকেও অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধে ইসরায়েলকে চাপে ফেলা কিংবা ইয়েমেনে যুদ্ধ কবলিত মানুষের দুর্ভোগ বন্ধে ব্যর্থতার জন্য কোনো সমালোচনা নয়। যুবরাজ সালমানকে প্রশংসায় ভাসিয়েই এমন মন্তব্য ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে সফররত ট্রাম্প প্রভাবশালী ব্যবসায়ীদের একটি সম্মেলনে অংশ নেন মঙ্গলবার। সেখানে সৌদি আরবকে ব্যবসায়িক অঙ্গনের ক্ষমতাধর কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যুবরাজের প্রশংসা করেন ট্রাম্প। Mohammed, you sleep at night? How do you sleep? Huh? Just think it. What a job. He tosses and turns like some of us. Tosses and turns all night. How do I make it even better all night? It's the ones that don't toss and turn. They're the ones that will never take you to the promised land, won't they? শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ অপরাহ্ন।